দেশেরও রাজনৈতিক অর্থনৈতিক আবহাওয়া একটা ভালো নয়। এখানে যুবদের সমাবেশ, আমি এখানে আমাকে ডাকা হলো আসাতে এখন যারা যুব করে বিএমএ করে তাদের জন্ম হয়নি। ৪৩ বছর আগে এই সুবর্ণপুর স্কোয়ারে এপ্রিল মাসে সম্মেলনে প্রকাশ্য সমাবেশ বিএমএ কলকাতা জেলার অষ্টম সম্মেলন, সেখান থেকে আমি জেলা সম্পাদক নির্বাচিত হই। তারপরে দীর্ঘদিন আমার গোটা যৌবন এই সংগঠন করেছে। আজকে গোটা দেশে যে সরকার চলছে তারা এই যৌবনের বিরুদ্ধে, তারুণ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অনেকেই দেখেছেন গতকাল সংসদে যাতে জেনজি, যারা অল্প বয়সী ছেলে মেয়ে, ছাত্র যুবক, যাদের স্বপ্নকে কিছু দুর্নীতিগ্রস্ত নেতা সম্পদ বাড়ানোর জন্য, টাকা পয়সা চুরি করার জন্য গোটা পরীক্ষা ব্যবস্থা, গোটা টেস্ট ব্যবস্থা, গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। সেই প্রতিবাদী ছাত্ররা ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৫ বছরের ছেলে মেয়েরা আর যাদের শিক্ষার্থীদের চাকরি হওয়ার কথা, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বছরে ২ কোটি বেকারকে কাজ দেবে, অথচ সমস্ত কাজের সুযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে। তখন তারা যখন প্রতিবাদ করছে, আমাদের দেশের আবাসেরা এখানে যেমন কলকাতা পুলিশ বলল কর্পোরেশনের সাথে জমায়েত করতে পারবে না, সেরকম হোম মিনিস্টার অমিত শাহের মোদী সরকারের দিল্লি পুলিশ আর তার সঙ্গে আদাসেরা প্যারামিলিটারি ফোর্স বন্দুক কাজ করে আছে। তাদের বিরুদ্ধে যারা বলল সিবিএসই পরীক্ষায় জালিয়াতি হয়েছে সেটা বন্ধ করতে হবে, অপরাধীদের শাস্তি দিতে হবে। নিট পরীক্ষায় যারা পেশাগত শিক্ষা গ্রহণ করবে তার জন্য যোগ্যতার পরীক্ষা বছর পর বছর প্রস্তুতি দিয়েছে, সেখানে জালিয়াতি হয়েছে, বিজেপির নেতারা করেছে। বলা হচ্ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদব তাকে পদত্যাগ করতে হবে। গত ৩-৪ মাস ধরে চলছে প্রতিবাদ। প্রধানমন্ত্রী টু শব্দটি করেননি। প্রথমে তারা মানতেই রাজি হয়নি, যেমন আমাদের রাজ্যে এখানে মমতা সরকার মানতে রাজি হয়নি। আর মিডিয়া যেমন দালালি করে রিপোর্ট করেনি যে দুর্নীতি কি হয়েছে। এখন অনেকে বলছে রাতারাতি পাল্টিকে। তাহলে ওখানে যেহেতু প্রধানমন্ত্রী টু শব্দ করেননি, আমরা দেখলাম কেউই এটা মানতে রাজি নয়। আমাদের গর্ব 18-19 বছরের ছেলে 3 জন ছাত্র, তার মধ্যে আমাদের এই পশ্চিমবঙ্গের একজন, উত্তরবঙ্গের নিসর্গ অধিকারী, তারা টেকনোলজি ব্যবহার করে, কম্পিউটার ব্যবহার করে, আইটি ব্যবহার করে, যেটা খবরের কাগজ বা সাংবাদিকদের, ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের বা পুলিশের তদন্ত করে বার করার কথা, কিন্তু তারা সত্যটা বার করলো যে কিভাবে দুর্নীতি হয়েছে পরীক্ষা ব্যবস্থার মধ্যে। ভাইভাতিজা বাদ করে বিজেপি টেন্ডার পদ্ধতিকেই পুরো জালিয়াতি করে। এখানে যেমন রাস্তাঘাট, ব্রিজ, হাসপাতালের টেন্ডার করার সময় তৃণমূল দুর্নীতি করেছে। দিল্লিতে পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিবিএসই ওই রকম টেন্ডার প্রসেসকে জালিয়াতি করে দুর্নীতি করেছে আর ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে খেলেছে। একই জিনিস দিকের ক্ষেত্রে। তাহলে অল্প বয়সী ছেলে মেয়েরা, তাদেরকে আমি টুকে জানাই, তারা এই মোদী সরকার আর বিজেপির মুখে গোবর লেপে দিয়েছে। তারপরে স্বীকার করতে বাধ্য হয়েছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে।
प्रधानमंत्री परीक्षा पे चर्चा, मन की बात, धन की बात करें, কিন্তু वतन की बात করেন না। আজকে দেশের কথা যারা বলছে, দেশের ভবিষ্যতের কথা যারা বলছে, দেশের শিক্ষা ব্যবস্থার কথা যারা বলছে, কিছু দালাল মিডিয়া, গদি মিডিয়া, বিজেপি আরএসএস নেতা বাজেন্দ্র বলছে এরা দেশদ্রোহী। কারণ টাকা কামানো ধান্দাকে বিরোধিতা করছে। এখানে অনেক আছে। পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য 100 বছর 150 বছর আগে থেকে গত 150 বছর আগে পর্যন্ত বলা হলো বাংলা যা ভাবে যা করে গোটা দেশ তা পরের দিন করে, তাই তো? এখন কি হয়েছে উল্টো, গোটা দেশ 14 থেকে মোদী সরকার আর বিজেপি জালিয়াতি দেখছে, দুর্নীতি দেখছে, তারপরে এই রাজনীতি দেখছে, লুটতরাজ দেখছে, তখন এখানে বাংলার মানুষ এখন 10-12 বছর পরে হঠাৎ বিজেপি প্রেস জেগেছে। ধর্ম, মন্দির, হিন্দু, মুসলমান, ঘৃণা, বাংলাদেশি, রোহিঙ্গা, এসআইআর, আর তার সঙ্গে গদি মিডিয়া, এমন একটা তৃণমূলের জাল জঞ্জুরি, মস্তানি, গুন্ডামি, ধর্ষণ, খুন, জখম, পুলিশের জ্বালানি, এই সবে মানুষ বিরক্ত হয়েছে। কিন্তু আমরা কি দেখছি এখন? গোটা দেশের নতুন প্রজন্ম তারা মুখ চিপিয়ে লড়াই করছে। আমরা যখন বলতাম গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে, মিটিং করা যাবে না, মিছিল করা যাবে না, পুলিশ চালিয়ে দেওয়া হবে, আজকে দেশের সরকার মোদী, অমিত শাহ কোনো কথা বলতে রাজি নন, পুলিশকে দিয়ে সাহায্য করবেন। আর তারপরে এই রাজনীতি করলে হয়, যেমন নাগরিকতা আইনের বিরুদ্ধে দিল্লিতে শাহিনবাগে মহিলারা এখন অবস্থান করছেন, এই বজরঙ্গীরা মিছিল করে বললো গলি মারো খাবো। অনেককে তখন বোঝানো হলো এটা বাংলাদেশি, মুসলমান, পাকিস্তানি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে দিল্লি পুলিশ গুন্ডামি করলো। যখন দিল্লিতে দাঙ্গা হলো, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং দিল্লি পুলিশ মিলে বিজেপি যখন মানুষকে ভাগ করার রাজনীতি করলো, অনেকে মনে করলেন বোধ হয় হিন্দু খাত্রে নেতা, এবার হিন্দু জাগরণ হয়ে গেছে। কিন্তু কালকে যখন দিল্লি পুলিশ 11-12 ছাত্রছাত্রী, মেডিকেল অ্যাক্সিডেন্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাক্সিডেন্ট, বেকার ছেলে মেয়ে, কে তপশিলি জাতি, কে আদিবাসী, কে উত্তরপ্রদেশ, কে পাঞ্জাব, কে দিল্লি, কে বিহার, কে বাংলা, এখন অনেকে চরম লড়ছে। 1 মাস 2 মাস আগেও যাদের একটু বিজেপি জ্বর হয়েছিল, তাদের এখন অনেকের ঘাম দিয়ে জ্বর ছাড়ার কথা, क्योंकि असलियत सामने आ रही है। जब देखे सेखे, जब ठेके सेखे, গোটা দেশের মানুষ থেকে শিখেছে। আর আমরা বামপন্থীরা বলছিলাম একটু দেখে শিখুন, কিন্তু বাংলার মানুষের সাজ হলো না, আমরা ঠেকেই শিখবো বা ঠকেই শিখবো। এখন আমরা সরকারি বুঝতে পারছি না, যারা অপরাধী তাদের সাহায্য করুন, কিন্তু তার বদলে বলছে গুন্ডা দমন আইন। আইন কেন হয় জানি না, রাওলাট আইন কেন হয়েছিল জানি না, ডিফেন্স অফ ইন্ডিয়া রুল কেন হয়েছিল জানি না, বিবর্তনমূলক আইন, প্রিভেন্টিভ ডিটেনশন আইন কেন হয়? ইংরেজ আমল থেকে যারা স্বাধীনতার কথা বলেছে, যারা শ্রমিকের কথা বলেছে, কৃষকের কথা বলেছে, শিক্ষার কথা বলেছে, কাজের কথা বলেছে, তাদেরকে বিরোধীদেরকে সাহায্য করার জন্য সব সময় এই আইনগুলো ব্যবহার করা হয়েছে। ইংরেজ আমল থেকে কংগ্রেস শাসন আর এখন বিজেপি শাসন, আমাদের দেশে এমন এই কালা কানুনের হলিডে
এবং প্রতিবাদ না করে তার জন্য সাধারণ যে আইন আছে তার বদলে কড়া আইন নিয়ে আসা হয়। আর একটা অংশের মানুষকে বলে এটা হচ্ছে গুন্ডাদের দমন করার জন্য, অপরাধীদের দমন করার জন্য। আসলে বিধানসভায় আর পার্লামেন্টে যদি অপরাধী আর গুন্ডারা গিয়ে বসে, তারা কখনো গুন্ডা দমন করার জন্য আইন করে না, তারা গুন্ডামি বাড়ানোর জন্য আইন করে। আর যারা প্রতিবাদী, ছাত্র হোক, যুব হোক, শ্রমিক হোক, কৃষক হোক, মহিলা হোক, কর্মচারী হোক, শিক্ষক হোক, তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হয়। জরুরি অবস্থার সময় সুরেন্দ্র চতুর্বেদী একটা কবিতা লিখেছিলেন, विधान चाहे संविधान की हो, बड़ो कविता में चक्रे बोलू, तलवार चाहे विधान की हो चाहे संविधान की हो, इतिहास गवाह है तलवार हमेशा किसी नेक नियत आदमी बनाते हैं और किसी न किसी बहाने वो बदनियत आदमी के हाथ चला जाता है। আসলে ডিফেন্সের জন্য বানানো হয় অস্ত্র, কিন্তু সেই অস্ত্র প্রয়োগ যখন হয় এটা অফেন্সের জন্য হয়। মানে দিল্লি পুলিশ কালকে দেখিয়ে দিল কোন যখন চাঁদাবাজদের দমন করার জন্য পুলিশের অস্ত্র না, কিন্তু চোর জোচ্চোর নেতা মন্ত্রীদের বাঁচানোর জন্য সেই পুলিশের অস্ত্র ব্যবহার হয় সাধারণ ছাত্র জীবনের উপরে। আমাদের কথা প্রচুর জীবনে এখনই এই সুবর্ণ স্কয়ারে ছাত্র শহীদদের স্মারকস্তম্ভ আছে। 31শে আগস্ট প্রত্যেক বছর আমরা ছাত্র শহীদদের স্মরণ করি। এখানেই তৎকালীন মুখ্যমন্ত্রীর বাড়ি ছিল, কিন্তু লাঠির পিঠে কলকাতা পুলিশ 80 জনকে শহীদ করেছিল। তার প্রতিবাদে যখন ছাত্ররা নেমেছিল তখন কলকাতা পুলিশ গুলি মেরে ছাত্র শহীদ করেছিল। ঘোষণার সময় মুখ্যমন্ত্রী বলবে যে ধর্ষকদেরকে মেরে দেবো, এনকাউন্টার করে দেবো, যোগীরাজ করে দেবো, কিন্তু আসলে যে ধর্ষণের প্রধান সাক্ষী হয়, সে অভিযুক্ত হতে পারে, সে ধর্ষক হতে পারে, কিন্তু পুলিশকে দিয়ে তাকে সবার করতে হয়, তাহলে কেটে পুড়ে সাপ বেরোবে। আমরা যা বাড়ি পুড়ে দেখলাম। যদি অপরাধীকে ধরতে হতো তাহলে মুখ্যমন্ত্রী হওয়ার আগে শুভেন্দু অধিকারীর একেবারে পার্সোনাল সেক্রেটারি তাই তো খুন হলো এই কলকাতার উপকণ্ঠে, তাহলে পুলিশ যদি অপরাধীকে ধরতো তাহলে এতদিনে সেই তদন্ত বার করে অপরাধীকে শাস্তি দিত। যে আমাদের ধর্ষককে একেবারে ফাঁসি দিয়ে দেবো, অপরাধী শেষ করে দেবো, তাহলে অপরাধীকে ধরে না। আসলে যারা আইন মেনে চলে, আইন দিয়ে তাদেরকে সাহায্য করা বা ভয় দেখানোর ব্যবস্থা করা হয়। আর সেই পুলিশ যদি আইন না মেনে, সংবিধান না মেনে দলদাস হয়, তাহলে দুদিন আগে তৃণমূলের নেতাদের কাউন্সিলর থেকে পঞ্চায়েতের প্রধান থেকে এমএলএ মন্ত্রী মুখ্যমন্ত্রী পর্যন্ত, এমনকি মুখ্যমন্ত্রী নয় এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি ভাইপো, তাকে যেরকম পুলিশ চারদিকে ঘিরে রাখতো, এখন বিজেপি 4 আনা 6 আনা 8 আনা তৎকাল বিজেপি যারা বলছে তাদের যদি পুলিশগুলো ঘোরাঘুরি করবে। আর আমরা এই জন্য বলি যে পুলিশ রিফর্ম দরকার, সংস্কার দরকার। পুলিশকে তৈরি করা হয়েছে এইভাবে ক্ষমতার পদলেহন করার জন্য। আর এই জন্য জনগণের সঙ্গে, নতুন প্রজন্মের সঙ্গে পুলিশের এই সম্পর্ক। কারণ যদি ঘুষখোরি হয়, যদি উপরি পায়, তাহলে এক্সট্রা টাকা দিয়ে দেবে। সে স্মাগলার হোক, সে চোর হোক, সে বেআইনি কাজ করুক, তাহলে পুলিশ এসে বন্ধু হবে। কারণ সে মাইনে তো পাচ্ছে, কিন্তু এক্সট্রা পেতে হবে। কিন্তু যে নিজের হক চাইবে, অধিকার চাইবে, তখন দেখবেন পুলিশের দাপট বেরিয়ে আসে। এই সভা কলকাতা পুরসভার সামনে হতে পারত, কিন্তু তৃণমূল জামানা বলেছে না, পুরসভার সামনে করা যাবে না। আবার বিজেপির জামানা বলছে না, পুরসভার সামনে করা যাবে না। পুরসভা নেই,
জেলা পরিষদ এমপি সব হওয়া হয়ে গেল। পার্লামেন্টে ভোট তো হয়নি, কিন্তু আপনাদের এমপি এখানকার উত্তর কলকাতায় কেন্দ্র থেকে উপদলে চলে গেল। ভোটের সময় যে বলেছিল ওই দলকে ক্ষমতার ভোট দেবেন না, যারা নতুন পার্টি খুঁজে দিল, যারা বাপের সামনে নাম শুনেনি, তারা পুরসভা নেই। এই বর্ষায় জঞ্জাল, নিকাশি, অন্যান্য যে পুরো ব্যবস্থা, গোটা রাজ্যের পুরো ব্যবস্থা ভেঙে পড়েছে, পঞ্চায়েতের ব্যবস্থা ভেঙে পড়েছে। বলেছিল 100 দিনের কাজকে 125 দিন করবো, ভোটের নির্দেশ ছিল, ওদের প্রতিশ্রুতি ছিল, কিন্তু এখন বলছে পঞ্চায়েত নেই, প্রধানই খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে আর কাজ কি করে হবে। বলেছিল 6 মাসের মধ্যে দুর্গপদ নিয়োগের প্রক্রিয়া চালু হবে, এটাই তো আপনাদের দাবি। হাজার হাজার পদ খালি আছে। কালকে আমাদের রানা এমএলএ পার্লামেন্টে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে পড়েছে, শিক্ষা ক্ষেত্রে প্রাথমিকে, মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং শিক্ষাকর্মী কর্মীদের কত পদ খালি আছে গোটা দেশে, তাই সব পুলিশের পদ খালি আছে, নিয়োগ হচ্ছে না। তাহলে যুবরা যদি দাবি করে যে নিয়োগ করুন, এই যে পুলিশকে 4 ঘন্টা 8 ঘন্টা শুধু নয়, টানা 4 দিন রাতে ডিউটি করতে হচ্ছে, কারণ লোক কম। তার মধ্যে এখন দেশের মন্ত্রীরা ঘন ঘন আনা করছেন, রাস্তাঘাট বন্ধ, পুলিশ পাহারা দিচ্ছে, হোম মিনিস্টার আসবে, হোম মিনিস্টার যাবে, হোম মিনিস্টার হোম হয়ে গেছে পশ্চিমবঙ্গ। তাহলে আরো পুলিশ চাই, যার ছেলেমেয়েরা আছে। আমাদের সমস্ত ক্ষেত্রে সরকারি, আধা সরকারি ক্ষেত্রে নিয়োগ বন্ধ আছে। আমরা চাইছি সেই নিয়োগ চালু হোক এবং উচ্চ পদে নিয়োগ হোক, দুর্নীতি মুক্ত ভাবে হোক, এবং সেখানে যাতে নিরপেক্ষভাবে কাজ হয় তার ব্যবস্থা করতে হবে। এটাই তো দাবি। আপনারা দেখেছেন যে এখানে তার বদলে সরকার এসে কি করছে, আচ্ছা নেতাজি খারাপ আর সারা প্রসাদ ভালো, সেখানে নেতাজির মূর্তি আছে, ঐতিহাসিক মূর্তি আছে। স্বাধীনতা আন্দোলন যারা লড়লো, নেতাজি সব মত হবে, আমার মত মিলবে না, কিন্তু আমরা তো দুটো ভাগ করবো। এক, ইংরেজের দালালি কে করেছে আর ইংরেজের অপশাসনের বিরুদ্ধে কে লড়াই করেছে, তার মধ্যে নানান পর হতে পারে। কেউ সশস্ত্র ভাবে লড়ছেন। এই যে 20 তারিখে দিল্লিতে এত বড় আন্দোলন হলো, কারণ 20 তারিখ হচ্ছে ভগৎ সিং এর সঙ্গে বটুকেশ্বর দত্ত, যিনি ন্যাশনাল असेंबली वो बहरों का सरकार के सामने आवाज देने के लिए আওয়াজ করার জন্য তার জন্মদিন, বটুকেশ্বর দত্তের জন্মদিন। তাহলে ইংরেজও চেয়েছিল যে আইন এখানে শুভেচ্ছু নিয়ে আসছে, কুণ্ডলম আইন, ভগৎ সিং ওই আইনেরই ইংরেজের রূপটার বিরুদ্ধে প্রতিবাদ করতে বটুকেশ্বর দত্তকে নিয়ে গিয়েছিলেন ন্যাশনাল অ্যাসেম্বলিতে, যেটা ছিল পাবলিক সেফটি অ্যাক্ট, জননিরাপত্তা। তাহলে এরা ধরে কি পুলিশ, সরকার, অ্যাসেম্বলি, পার্লামেন্ট যে মানুষের নিরাপত্তার জন্য আইন নিয়ে আসছে, আদত হচ্ছে মানুষকে আরো বিপদগ্রস্ত করা হয়। ইংরেজ যখন নিয়ে আসছিল পাবলিক সেফটি অ্যাক্ট, সেটা দেশের মানুষের জন্য না, যারা স্বাধীনতা আন্দোলন করছিল তাদেরকে ধরে পুড়ে দেওয়ার জন্য, আর তার বিরোধিতা করেছিল যারা স্বাধীনতা সংগ্রামী। তখনও আরএসএস ওই ইংরেজ সরকারের পক্ষে ছিল, ওই কালাকানুনের পক্ষে ছিল। আর এখনো আরএসএস, বিজেপি সেই ইংরেজের দালালদের পক্ষে আছে, সেই ট্রাম্প, সেই আমেরিকার দালালি করছে। এবং মূলত ইসরায়েলের নেতানিয়াহু, মোসাদ, যারা ওখানে প্যালেস্টাইনে প্রতিদিন হত্যাযজ্ঞ চালাচ্ছে। আজকে আমাদের দেশের সরকার, বিজেপি কোন ভারতীয় না, কোন স্বদেশী না, সোজাসুজি মোসাদ এবং ইসরায়েলের
কাজ করছে। আর তারা মনে করে বুলডোজার দিয়ে, মেশিন গান দিয়ে, মিসাইল দিয়ে, কালা খাদুন দিয়ে মানুষকে জেলে পুরে নাহলে হত্যা করে নাহলে গণহত্যা করে নিজের ক্ষমতা কায়েম করতে হবে, আর জমি বাড়ি যা আছে লুট করবে। তাহলে বুলডোজার দিয়ে, কালা কানুন দিয়ে আর হকার উচ্ছেদ করে বস্তু উচ্ছেদ করে যা করছে, এ কোনোটাই আলাদা আলাদা না, এগুলো সব এক সুরে বাঁধা। আর সেটা ট্রাম্প আর নেতানিয়াহু রাজনীতি দেখলে বোঝা যাবে মোদির আলাদা কোনো রাজনীতি নেই। আর এই জন্যই যেমন মমতা সরকার যখন এসেছিল তখন হিলারি ক্লিন্টন উড়ে এসেছিল সেক্রেটারি স্টেট আমেরিকা থেকে, আর এখানে যখন শুভেন্দু সরকার এলো তখনও সেক্রেটারি স্টেট আমেরিকা প্রথমে মুম্বাই, ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দ্রাবাদ না, প্রথমে কলকাতা এসে গেল যে একটা নতুন কিছু হয়েছে। আমরা জানি নতুন কি হয়েছে, যদি শুধু ঝান্ডা পাল্টায়, কাল ছিল তৃণমূলের ফুলে, আজকে চলে গেল বিজেপির ফুলে। আর তারপরে যদি মনে হয় যে সোজাসুজি গেলে একটু চক্ষু লজ্জা আছে, তখন ভায়া কিছু যাচ্ছে, ভায়া হয় না, দেখবেন রামবাজার থেকে যদি ধর্মতলায় বাস যায় তাহলে ভায়া কলেজ স্ট্রিট, ভায়া সেন্টারের ভিউ, এরকম তৃণমূলের অনেকেই যারা বিজেপিতে লাইন লাগাচ্ছে তারা নানা রকমের ভায়া করে যাচ্ছে। এটা পরিষ্কার বুঝে দিতে হয় এর লক্ষ্য কি, গতি কি, এবং এদের শেষ গতি সংগতি কোথায় হবে। এই জন্য নতুন প্রজন্মের উপর মানুষের ভরসা আছে। তারা গত 12 বছর ধরে বিজেপি সরকার গোটা দেশে দেখেছে রেলের নিয়ম নেই, পোস্ট অফিসের নিয়ম নেই, ব্যাংকের নিয়ম নেই। অনেককে বললো এটা হবে করে কি হবে, মন্দির করলে অনেক কিছু হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে মন্দির মানে কি, মন্দির আগেও ছিল, মন্দির পরেও থাকবে, কিন্তু যে বলেছিল নিজেকে চৌকিদার, এখন দেখা যাচ্ছে সে মন্দিরেও চৌকিদারি করতে রাজি নয়, বরঞ্চ সে মন্দিরেরও প্রণামী বাক্স থেকে সোনা দানা টাকা পয়সা চুরি করতে সাহায্য করছে। এরা আসলে ধর্মের জন্য না, ধর্মেন্দ্রের জন্য। ধর্মেন্দ্র মানে হেমামালিনী বহন না, ধর্মেন্দ্র প্রধান যে শিক্ষামন্ত্রী। কারণ এরা এক একটা বড় বড় পুঁজিপতিদের দালাল, রিলায়েন্স কোম্পানির এজেন্ট হচ্ছে ধর্মেন্দ্র প্রধান। তাহলে রিলায়েন্সকে সব কিছু যদি সরকার দেয়, তাহলে মন্ত্রিসভা থেকে কখনোই রিলায়েন্স না চাইলে, আম্বানি না চাইলে ধর্মেন্দ্র প্রধান যায় না। গোটা দেশের যৌবন যদি বলে তাও পুলিশ দিয়ে আনতে হবে, কিন্তু রিলায়েন্সের দালালি করা ছাড়বে না। এরকম এক একটা মন্ত্রী বিজেপির নাম বলুন, আমরা বলে দেবো কে আদানির, কে আম্বানির, কে গোয়েঙ্কার, কে বিড়লা। তাহলে সামনে ধর্মের সাইনবোর্ড লাগিয়ে আসলে যারা দেশের খনি, জমি, নদী, বাঁধ, ঝর্ণা, রেল, প্লেন, পোস্ট অফিস, ব্যাংক লুট করতে চাইছে, এটা তাদের সরকার। সামনে কিছু পোশাক আশাক লাগিয়ে অনেকেরা বুঝেছে যে হকারদের উচ্ছেদ করছে স্টেশন থেকে, স্টেশন রোড থেকে। তারা এখন বলছে আমরা দুদিন আগে বিজেপিকে ভোট দিয়েছিলাম, এখন মনে হচ্ছে তোকে। যারা কালকে দিল্লিতে সমাবেশে গিয়েছিল আর পুলিশের মোকাবিলা করেছে, তাদের পরিবারের লোকজন বলছে এখন আমাদের ঘুম ভেঙেছে বা ভুল ভেঙেছে। তাই যত সত্য এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে, কাজের দাবিতে, শিক্ষার দাবিতে লড়াই হবে। আর সেই লড়াইয়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। এই জমায়েত, এই মিছিল, এই প্রতিবাদ সম্ভব ছিল না পাঞ্জাবি, হরিয়াণী, হিমাচলি, দিল্লি, মারাঠি, গুজরাটি, বিহারি আলাদা হয়ে যায়। এই প্রতিবাদ সম্ভব নয় যদি মন্দির, মসজিদ, হিন্দু, মুসলমান, উত্তর দক্ষিণ, হরিজন, ব্রাহ্মণ, শিয়া, সুন্নি এইভাবে ভাগ হয়ে যায়। তাহলে যারা লুট করছে তারাই এই ভাগ করছে, কিন্তু আলাদা চেহারা নিয়ে করছে, আলাদা স্লোগান দিয়ে করছে, এদের উদ্দেশ্য এক। এই জন্য ঐক্যের কথা যারা বলেছিলেন তাদের উপরে ওদের এত রাগ। রামা প্রসাদ আগের কথা বলেছিলেন জন্য উৎসাহ, যারা দাঙ্গা করেছিল জন্য তারা খুব ভালো, আর যারা দাঙ্গা প্রতিরোধ করেছিল, যারা দেশকে ঐক্যবদ্ধ করার কথা বলেছিল
সুভাষ চন্দ্র বসু বলেছিলেন ইত্তেফাক ইত্তেফাক কুরবানি, ঐক্য, বিশ্বাস এবং আত্মত্যাগ, সেটা ওদের কাছে ভালো না। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খাদ্যমন্ত্রী হিসেবে যে শ্যামাপ্রসাদ বড়বাজারের যার ঝান্না শেখ আছে, তাদের আঙুল ফুলে কলা গাছ করার জন্য এমন কাজ করেছিলেন যেখানে কালোবাজারি, মুনাফাখোরি আর মজুতদারি বেড়ে গিয়েছিল। আঙুল ফুলে কিছু লোকের কলা গাছ হয়েছিল। তারা এখন মনে করছে তাদের রাজত্ব ফিরেছে। পশ্চিমবঙ্গ, বাংলার মানুষ, তাদের সংস্কৃতি এই বিজেপির সঙ্গে মেলে না। এখন বাংলা ভাষা কথা বলে একটু অমিত শাহ বলছেন যে বাংলা চালু করো, আর আমরা দীর্ঘদিন ধরে বলেছি। বুদ্ধদেব ভট্টাচার্য ফাইল সই করেছিলেন যে বাংলায় কাজ করতে হবে। বাংলা মানে মানুষের যে ভাষা, সেই ভাষায় কথা বলতে হবে, কাজ করতে হবে। আদালত হোক, যেখানে হোক, আদালত শুধু ভাষা পাল্টালে হবে না, অন্য ভাষায় কথা বলে। আজকে যখন সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে, কালকে দিল্লি পুলিশে জুলুম করেছে, তার বিরুদ্ধে রিট পিটিশন ফাইল করা হয়েছিল। ফান্ডামেন্টাল রাইটস আছে। যখন গভর্নমেন্ট মানুষের অধিকার হরণ করে, প্রতিবাদ করার ক্ষমতা কেড়ে দিতে চায়, তখন সুপ্রিম কোর্ট হচ্ছে কাস্টোডিয়ান। অথচ এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে বলছেন যে আমাদের কাছে সময় নেই। চোর চোরকে শাস্তি দেওয়ার জন্য রাত বিরেতে কোর্ট বসে যায় ক্ষমতাশালীদের জন্য। আর কালকে পুলিশের জুলুমের বিরুদ্ধে আজকে যখন সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে, তখন প্রধান বিচারপতি বলছেন যে আমাদের কাছে অত সময় নেই। যখন উকিল বলেছে যে সব ভিডিও দেখাচ্ছি, পুলিশের জুলুম হয়েছে, পুলিশের আক্রমণ হয়েছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলছে অত সময় নেই, অত ভিডিও আমরা দেখতে পাবো না। যদি সুপ্রিম কোর্টের সময় না থাকে, চিফ জাস্টিসের সময় না থাকে, যদি আমাকে বলা হয় আদালত অবমাননা করেছে, তাও বলবো তাহলে ছাত্র যুবদের ভগৎ সিং এর কথা অনুযায়ী প্রচারকের ভূমিকা পালন করতে হবে এবং ওই সব ছবি জুলুমের, ওই সব ভিডিও মানুষের কাছে নিয়ে যেতে হবে, প্রচার করতে হবে। তাহলে বিজেপির আসল স্বরূপ কি, পুলিশের আসল স্বরূপ কি, সে যাতে মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়, সে কাজ আপনারা করবেন। এখানে আমরা দেখলাম সোনামঞ্চ ঐশী ঘোষেরা যখন, কাজীরা যখন ওখানে ভূখ হরতাল করছে, আপনারা তার সমর্থন এখানে পোস্টার লাগিয়েছেন। আপনাদের অনুরোধ করবো, এই যা পুলিশি জুলুমে গতকালের দিল্লির যত ছবি আছে, কারণ বাংলার মানুষ তৃণমূলের অপশাসন, তৃণমূলের গুন্ডা, তৃণমূলের পুলিশের অপরাধ দেখেছে। বিজেপির পুলিশের, বিজেপির গুন্ডা, বজরং দলের পুলিশ থেকে জুলুম করার ছবি দেখেনি। সেই ছবিগুলো মানুষের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব আগামী কয়েক সপ্তাহ আপনাদের। সব আছে নেবে, এখনো পর্যন্ত মোদী বলেনি এসবগুলোকে সরিয়ে দেওয়া হবে। গদি মিডিয়া কিছু দেখাবে না, সেটা আমাদের এই বিকল্প মিডিয়ার মধ্যে সেগুলোকে তুলে ধরতে হবে, ওদের আসল চেহারা কি, আসল রূপ কি, এবং সেখানে ঐক্যবদ্ধভাবে, সমবেতভাবে। আমি এখানে যেমন নেতাজির মূর্তি করলাম, ওরা আপনারা দেখেছেন রাহুল সাংকেত, ভারত প্রতীক, গোটা দেশের ইতিহাস, সভ্যতা, ধর্ম ইতিহাস, শাস্ত্র এইসব অধ্যয়ন করে গোটা বিশ্বের কাছে তিনি নিয়ে গিয়েছিলেন। অতীতে যেরকম অতীশ দীপঙ্কর, যেরকম বিজয় সিংহরা, সংঘমিত্ররা দেশের বাইরে আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দর্শনকে নিয়ে গিয়েছিলেন, সেরকম তিব্বতে গিয়েছিলেন রাহুল সাংকেত, পালি ভাষা অধ্যয়ন করেছিলেন, সমস্ত মন্ত্রী থেকে সমস্ত পাঠ্যলিপি নিয়ে পড়াশোনা করেছিলেন। অর্থাৎ আজকে যে বিজেপি ৫,০০০ বছরের সভ্যতার কথা বলে, সনাতন ধর্মের কথা বলে, তারা এই বৌদ্ধ ধর্ম, তার ঐতিহ্য, পালি ভাষার যে সাহিত্য, যে সংস্কৃতি, সে সবকে মিটিয়ে দিতে চায়। এজন্য রানীগঞ্জে রাহুল সাংকেত রায়ের, পণ্ডিত রাহুল সাংকেত রায়ের যে মূর্তি ছিল, রাতের অন্ধকারে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে সেই মূর্তিটা ভেঙে দিয়েছে। অন্নদা শঙ্কর রায় অনেক আগে বলেছিলেন, যদি গান্ধী লেনিন মূর্তি ভাঙে তাহলে গান্ধীও সেফ থাকবেন না, গান্ধীর মূর্তি ভাঙবে। আর এই গান্ধীর মূর্তি ভাঙে
তাহলে নেতাজিও বাঁচবেন না, নেতাজির মূর্তিও ভাঙবে যা আজকাল করছে। এবং নেতাজির মূর্তি ভাঙলে তারপরে ওরা নাঙ্গা নাচ নাচবে। ওদের এই নাচন প্রয়োজন যদি বন্ধ করতে হয় তাহলে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। যারা মনে করেন প্রতিবাদ করে কি হবে, এই জেনজি প্রতিবাদ করে নতুন ইতিহাস দেশের মানুষকে উপহার দিল, যে আসলে যখন দেশের রাস্তা বেঠিক হয়ে যায় তখন রাস্তায় নেমে এই রাস্তা ঠিক করতে হয়। সে কাজ আপনারা করবেন এই আহ্বান জানিয়ে আপনাদের ধন্যবাদ।